জাহাজে যে ফ্রিজার থাকে যেখানে খাবার স্টোর করা হয়, তো ডেড বডি যদি জাহাজে কেউ মারা যায়, ডেড বডি কিন্তু ওখানেই স্টোর করা হয়। এরকম হয়েছে, মানে রোজা এক জায়গা থেকে শুরু করছি, পরে যেখানে ঈদ করতেছি যে দেখি অলরেডি 31টা মানে হয়ে যাচ্ছে। অনেক মানুষের কৌতূহল যে আমরা কত স্যালারি পাই। তো এই ভিডিওতে আমি কিন্তু এক্স্যাক্ট স্যালারি বলি নাই। আমার কাছে সব থেকে বেশি মেসেজ আসে হচ্ছে চাকরির ব্যাপারে, জাহাজে চাকরির ব্যাপারে। এই যে আপনি সমুদ্রে ঘুরছেন, গভীর সমুদ্র, দিনের পর দিন, মাসের পর মাস, অনেকে বলে যে অনেক প্যারানরমাল অনেক কিছু দেখে বা অনেক কিছু ঘটে, চোখে দেখেছে, আমি শুনতে পাই, এমন কিছু কি আছে যেটা শেয়ার করা যায়? এরকম কিছু আমি কখনো দেখিনি প্যারানরমাল, তবে শুনছি আর কি, বাট আমি সত্যতা ওই রকম জানি না। শুনছি বলতে এরকম যে এই ঘটনা এই ধরনের ছিল যে জাহাজে যে ফ্রিজার থাকে যেখানে খাবার স্টোর করা হয়, তো ডেড বডি যদি জাহাজে কেউ মারা যায়, ডেড বডি কিন্তু ওখানেই স্টোর করা হয়, একই একই ফ্রিজে। তো এরকম কিছু ঘটনা শুনছিলাম যে ডেড বডি স্টোর করার পরে সেখানে কিছু উল্টোপাল্টা অ্যাক্টিভিটিস হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে লাইট নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা, বা মানে ফোনে রিং হচ্ছে কিন্তু কেউ নাই অ্যাকচুয়ালি ফোনে। তো এ ধরনের কথা শুনছি, বাট আমি এটার মানে সত্যতা জানি না। আমি কখনো দেখি নাই, মানে সাপোজ জিন ভূত যেটা আমরা বলি, বা মাঝ সমুদ্রে কোনো কিছু আছে কিনা। আমি দুষ্টামি করে বলি যে জিন ভূত কোত্থেকে আসবে, এখানে তো বট গাছ নাই। হ্যাঁ, বট গাছ থাকলে না হয় আসতো। তো আমি আসলে কখনো ওইভাবে ওইরকম কিছু দেখিনি, কারণ আমি এই জন্য বলতেছি যে আমি তো রাত্রে ওয়াচ করি, মানে রাত্রেবেলা আমি একা থাকি, আমার সাথে একজন থাকেন আর কি, এবি অ্যাসিস্ট্যান্ট থাকে। যেহেতু লেট মানে মিড নাইট থেকে শুরু করে একদম লেট নাইট পর্যন্ত সারা রাত আমি থাকি, সো কিছু দেখলে তো আমারই দেখার কথা, কিন্তু আমি দেখি নাই। কখনো দূরে সমুদ্রে কিছু দেখেননি যেটা ধরুন আপনাকে প্রশ্ন করেছে যে জিনিসটা কি হতে পারে, এমন একটা আলো, সামথিং, কিছু একটা রং, এমন কিছু চোখে পড়েছে? না, ওইরকম কিছু দেখা যায় না। মাঝে মধ্যে মনে হয় আচ্ছা কি ওইটা, পরে হয়তো খেয়াল করে দেখলাম কোনো আইল্যান্ড হতে পারে, বা দূরে কোনো জাহাজ হতে পারে, এইরকম। আচ্ছা, এই যে চলে আসি একটা কোনো ঘটনা শেয়ার করতে শুনতে যাচ্ছি। রোমাঞ্চকর বলতে আমার আহামরি ওইরকম কোনো এক্সপিরিয়েন্স বা ওইরকম বাজে কোনো এক্সপিরিয়েন্স নাই। তবে এখন মানে একটা জাহাজের এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি যে প্রথম জাহাজে গেছিলাম তখন অনেক ছোট, তখন তো সেফটির ব্যাপারে বা কি হয় কি হতে পারে এগুলো ব্যাপারে কিছু বুঝতাম না। তখন আমার মনে হয়েছে আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম আন্দামান সি হয়ে, তো প্রচণ্ড সি রাফ ছিল, জাহাজটা ছোট, আর ওই সময়ে কিছু বুঝি না। দেখা যাচ্ছে এখন সি রাফ হলে তো আমরা কাউকে বাইরে বের হতে দেই না, সবাই ভেতরে থাকে। আমরা না ওই সময় প্রচণ্ড সি রাফ, তারপরেও দেখা যাচ্ছে বাইরে বসে আছি, মানে আমাদের ওই সেন্সটাই নাই যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা কেন এখানে বসে আছি, এমন সিচুয়েশন যে পানির ধাক্কা আমরা ছিটকে পড়তে পারি সাগরে। তো এখন মাঝে মাঝে মনে হলে অদ্ভুত লাগে যে তখনকার সেন্স কেমন ছিল, বা সেফটির ব্যাপার অত জানতাম না, জাহাজে অত সেফটি ছিল না, কিছু ছিল না। এরপর থেকে আমি বেসিক্যালি সব বড় জাহাজে চাকরি করছি। হ্যাঁ, তো যার কারণে বড় জাহাজে চাকরি করলে কি হয় যে অত বেশি ফেস করতে হয় না রাফ ওয়েদার, বা সি রাফ হলেও বড় জাহাজে খুব বেশি কিন্তু সমস্যা হয় না। যেমন আপনি হয়তো দেখে থাকবেন আমার বেশিরভাগ জাহাজে আমি ভিএলসিসি, তারপরে আফ্রাম্যাক্স, সুয়েজম্যাক্স, মানে সুপার ট্যাঙ্কার জাহাজে চাকরি করছি, যেগুলো বেসিক্যালি অনেক বড়। আপনি বাংলাদেশে দেখেন নাই কখনো, এই জাহাজগুলো বাংলাদেশে আসে না। তো যার কারণে আমার খুব বেশি রোমাঞ্চকর বা খুব মানে কঠিন কিছু হয়েছে এরকম কিছু ফেস করি নাই। হালকা ওয়েদার, রাফ হওয়া, রোলিং পিচিং হয়, এগুলো তো নর্মাল আর কি। আচ্ছা, আপনার সঙ্গে তো অন্যান্য দেশে আরো নাবিকরাই থাকে, তাদের সঙ্গে একটু জানতে চাই। ধরুন আপনি এক ধর্মের, তারা আরেক ধর্মের, ঈদের সময় দেখেছি একা একা খাচ্ছেন, নামাজ পড়েন কিভাবে, বা এই বিষয়গুলো যদি একটু জানান আমাদের। এটা একটু টাফ, কারণ মানে এমন যদি হয় যে আমরা মোটামুটি বেশ কয়েকজন আছি বাংলাদেশি বা মুসলিম বা বাঙালি, তখন একরকম। আর যদি একা থাকি, একজন দুইজন থাকলে আসলে এটা ডিফিকাল্ট হয়, কারণ প্রত্যেকের ডিউটি টাইম আলাদা। দেখা যাচ্ছে আমি যখন ফ্রি আছি, আমার সাথে যদি আরেকজন বাংলাদেশি থাকে, উনি ফ্রি নাই, ওনার ডিউটি। সো ডিউটি কামস ফার্স্ট। এখানে আপনি ডিউটি ইগনোর করে অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই। সো এটা ঈদ হোক বা যে কোনো অকেশন হোক বা ঈদের নামাজ হোক, ঈদের নামাজ তো হয় নাই, ওইভাবে সম্ভব হয় না, বাট তারপরেও যতটা সম্ভব রোজা নামাজ নিজে হলেও ওইভাবেই পড়া হয় আর কি। তবে আমরা যখন, আমার মনে আছে আমরা যখন 10-12 জন বাংলাদেশি ছিলাম, আমরা ঈদের জামাত করছি, ঈদের দিন রান্না করে খাইছি। তো ডিপেন্ডস, যেমন বাংলাদেশি জাহাজগুলোতে অনেক মজা হয়, বাংলাদেশি জাহাজে সবাই একসাথে ঈদের জামাত আদায় করে, হ্যাঁ, বা যেই জাহাজে বেশি বাংলাদেশি থাকে বা বেশি মুসলিম থাকে, তারা সবাই একসাথে
ধর্মীয় যে অনুষ্ঠান সেগুলো পালন করেন। অন্যান্য ধর্মের ক্ষেত্রেও সেম, যদি হিন্দুরা থাকেন, ইন্ডিয়ানরা থাকেন, সেক্ষেত্রে তাদের ধর্মীয় রীতিনীতি, বা খ্রিস্টিয়ানরা থাকেন, অনেক সময় চাইনিজরা থাকেন আমার সাথে। আমি চাইনিজদের জাহাজে চাকরি করছি, তো চাইনিজদের নিউ ইয়ার সেলিব্রেশন ওরা ওইভাবে করে। তো এটা কারো কোনো বাধা নাই, এটা যার যার ধর্মীয় মানে যা 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 আছে আর কি রীতিনীতি তারা পালন করবে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু মারুফ ভাই, ধরুন আমি তো বাংলাদেশে আছি, ঈদের চাঁদ উঠলে আমরা জানতে পারি সরকার থেকে অ্যানাউন্স করছে, আপনি তো সাগরে থাকেন, কবে ঈদের চাঁদ উঠলো, কবে রোজার চাঁদ উঠলো বুঝেন কিভাবে? মানে আমাদের সময়টা হয়েছে কিভাবে বুঝলেন? ওইটা লোকেশন ওয়াইজ দেখা যায়, বোঝা যায় কোথায় আছি, সেই হিসাবে ওখানে কয় তারিখ হচ্ছে, সানরাইজ সানসেট কখন, এগুলো বের করা যায়। এমনটা কি কখনো হয়েছে যে আপনি এক দেশে রোজা শুরু করেছেন, আরেক দেশে গিয়ে ইফতারি করেছেন? এরকম হয়েছে, মানে রোজা এক জায়গা থেকে শুরু করছি, পরে যেখানে ঈদ করতেছি যে দেখি অলরেডি 31টা মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয়েছে। তো সেক্ষেত্রে সামাল দেন কিভাবে? সেক্ষেত্রে কোন দেশটা মানেন? আগে যে দেশ থেকে শুরু করছি সেই দেশটাই কিছু করার নাই, এখন যেখান থেকে শুরু করছি ওই হিসাবেই করতে হয়, কারণ নামাজের সময়টা তো আসলে অনেক ডিফারেন্স হয়ে যায়। এখন আমি তো চাইলে রোজা 31টা বা 32টা করতে পারবো না, এই সুযোগ তো নাই। সো যখন যেখানে আছি বা যেখান থেকে শুরু করছিলাম সেই হিসাবে আর কি এটা ম্যানেজ করা হয়। আচ্ছা, অনেক কথা প্রশ্ন করে ফেলছি আপনাকে, অনেক। তারপরে একটা প্রশ্ন আছে, ধরুন আপনি যেহেতু মেরিন অফিসার, আপনি একজন নাবিক, তো আপনার আরো অনেক আছে মেরিন অফিসার বাংলাদেশে, ওনারা আপনার এই যে কন্টেন্ট বানাচ্ছেন, আপনি একজন পেশায় পাশাপাশি এই কাজগুলো করছেন, সেগুলো নিয়ে কি বলে? আমি সবকিছু বলবো না খোলাখুলি, তবে হ্যাঁ, বাংলাদেশে অন্যান্য মেইনার যারা আছেন তারা বেশিরভাগই আমাকে পছন্দ করেন, সাপোর্ট করেন। কিছু তো এমন থাকবেই পছন্দ, আসলে একটা মানুষকে তো সবাই পছন্দ করবে, সেটা তো এটা মানে এটা হয় না কখনো। বাট আমি বিশ্বাস করি বেশিরভাগই মানুষ আমাকে পছন্দ করেন। অল্প কিছু আছেন বিভিন্ন কারণে তারা পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না, আমি বলতে চাই যে আপনারা আমার সাথে আসবেন, বসবেন, চা খাবেন, কফি খাবেন, এরপরে দেখবেন যে আমাকে আর অপছন্দ মানে পছন্দ না করে থাকতে পারবেন না। প্রশ্নটা হচ্ছে যে মানে আপনার কন্টেন্ট নিয়ে অপছন্দ করার কারণটা কি, মানে কি কারণে তারা পছন্দ করে না? আচ্ছা, এখানে অপছন্দ করা অনেকেই ভাবেন যে আমি হচ্ছে প্রাইভেসি ব্রেক করতেছি, আমি অনেক কিছু দেখাচ্ছি যেটা দেখানো উচিত না, এইটা হচ্ছে একটা ইস্যু। আর এইখানে আমার এক্সপ্লেনেশন যেটা, সেটা হচ্ছে যে দেখেন, আপনি বর্তমান সময়ে কোনো কিছু আপনার পক্ষে হাইড করা সম্ভব না। আপনি যেখানে কাজ করতেছেন, ইভেন মানে অ্যাস্ট্রোনটরা যে মহাকাশে আছে, আপনি সেটাও ইউটিউবে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কি করে না করে। মনে করেন আমি জাহাজের অপারেশন দেখালাম, বা আমি জাহাজে আমার কি কি ইকুইপমেন্ট আছে, আমি ব্রিজে এটা দেখালাম, ইট মিনস যে আপনি ওখানে যে অপারেট করতে পারবেন, এটা কি সম্ভব আপনার পক্ষে? অবশ্যই না, আমাকে বললে তো হবে, পারবেন না। সো আমি যেটা করছি যে সহজ বাংলা ভাষায় আপনাকে দেখাচ্ছি, ইট ডাজন্ট মিন যে আপনি আমার জায়গাটা দখল করতে পারছেন, আপনি পারবেন না এটা। সো সিমিলার, এখানে প্রাইভেসি ব্রেক করা আমি কিছু দেখি না। ইভেন আমি যদি না করি, আপনি নর্মালি ইউটিউবে গেলেও কিন্তু দেখতে পাবেন সবকিছু। সো এই যুগে এসে কোনো কিছু হাইড করার কিছু না। আমার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম মেরিনাদের স্যালারি নিয়ে। অনেক মানুষের কৌতূহল যে আমরা কত স্যালারি পাই। তো এই ভিডিওতে আমি কিন্তু এক্স্যাক্ট স্যালারি বলি নাই, আমি শুধু বলছিলাম যে এই র্যাঙ্কে এই এত থেকে শুরু করে এত হইতে পারে, আমি শুধু রেঞ্জটা বলছি, কারণ স্যালারিটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার জাহাজের টাইপের ওপরে, কোম্পানির ওপরে, অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে। যেমন আমার স্যালারি একরকম, আমার সেম র্যাঙ্কের অন্য টাইপের জাহাজে স্যালারি অন্যরকম, তার হয়তো স্যালারি বেশি, বা ডিপেন্ডস অন মেনি থিংস। সো আমি রেঞ্জটা বলছিলাম যে সাপোজ 2000 থেকে শুরু করে $3000 মধ্যে হতে পারে, বা $5000 থেকে শুরু করে $6000 মধ্যে, আমি এইরকম একটা রেঞ্জ বলছিলাম। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমাদের মেরিনারদের মধ্যে। হ্যাঁ, স্যালারির কথা কেন বলছি, মেরিনাররা অনেকেই আমাকে উল্টাপাল্টা কথা বলছেন, গালিগালাজ করছেন। সো আমি এখন, এটা কি এক ধরনের সংকীর্ণতা না, যে ভিডিও দেখলে কি কেউ কাজ শিখে ফেলতে পারবে, স্যালারি জানলে কি ক্ষতি হয়ে যায় নাকি? এখন আমি যদি স্যালারির কথা বলি, একজন ইন্ডিয়ান ইউটিউবার আছে, তার ভিডিও আমিও দেখি, কারণবীর সিং, আপনি দেখেন। আমি দেখছি তার যে কোম্পানি, সে মার্কস লাইনে জব করে, ওয়ান অফ দ্য টপ নচ কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, সে তার কোম্পানি স্যালারি বলে। এখন আপনি আমাকে বলুন, মনে করেন আমি স্যালারি বললাম না, কেউ যদি কারণবীর সিং এর ভিডিও দেখে, তার স্যালারি রেঞ্জ তো আমাদের থেকে অনেক হাই। সো ওইখান থেকে একটা রং কনসেপ্ট আসতেছে না, তখন তো সবাই ভাববে যে আচ্ছা স্যালারি তো তাহলে ওই রকমই, বাট সব জায়গায় তো ওই রকম স্যালারি না। সো আমি একটা জাস্ট রেঞ্জ বলছিলাম, তারপরেও আর কি পরে
মানে আমি একটা জিনিস ফিল করি কি জানেন যে বাংলাদেশে আপনি যেটাই করেন যাই বলেন না কেন কিছু মানুষ আপনার এগেনস্টে থাকবে, সো সেসব নিয়ে আর কি মাথা খাওয়ানোর কোনো দরকার নেই। আর এখন তো এটা আরও বিশেষ করে এখন আপনিও যে ভালো মতো জানেন সোশ্যাল মিডিয়া আপনাকে যখন কিছু মানুষ চিনবে তখন অকারণেই কিছু মানুষ আপনাকে গালি দিয়ে যাবে কোনো কারণ ছেড়ে। দেখেন আমি জাহাজের ভিডিও করি, এর মধ্যে আমি জানি না গালি দেওয়ার কি আছে, তারপরে আমি মানে মানুষ তারপরে আপনাকে গালি খেতে হয়। হ্যাঁ, তারপরে গালি খেতে হয়। মানে আচ্ছা, আমি তো এতক্ষণ স্যালারি বা আপনার কলিগদের প্রসঙ্গে জানতে চাচ্ছি, মানে যারা আপনাকে গালি দেয় ওনাদের গালি দেওয়ার রিজনটা কি, যে কি কারণে গালি দেয়? তুমি জাহাজে ঘুরে বেড়াচ্ছ দেখাচ্ছ এটাই নাকি? ধরেন কি রিজন থেকে তারা আপনাকে বকা দেয়? কি বলবো আসলে, কোনো একটা কথা মনে করেন ভুল হয়েছে, বা আমি হয়তো মানে ভবিষ্যতের কোনো কথা বলতে যে সামহাউ ইনশাআল্লাহ কথাটা হয়তো মুখ দিয়ে আমার বের হয়নি, বা ওই সময় না বলে হয়তো অন্য সময় বলছি, এই আপনি এই করছেন ওই করছেন, এই সে বুঝছেন তো, ইনশাআল্লাহ টাইম মতো বলা হয়নি, হ্যাঁ বলা হয়নি, এই জন্য হয়তো গালি দিয়ে গেল। ইভেন এখন হচ্ছে, এখন মনে করেন আমি দেশে আসছি, হ্যাঁ আমার কাছে তো ওই যে দু একটা ব্র্যান্ড আসে প্রমোশনের জন্য, আমি নর্মালি খুব একটা করি না, তারপরেও মাঝে মধ্যে দু একটা, তো এখন আমার পোস্টে মন্তব্য আসে আপনাকে দেশে দেখতে ভালো লাগে না, আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, এখন যখন যাবেন আবার তখন ইন্টারেস্ট হবে, আপনি এখন দেশে এসে ব্যবসায়ী হয়ে গেছেন। এখন আমি তো আমার একটা জব আছে আলাদা, এখন আমি চাইলে একটা বিজনেস করতেই পারি, হ্যাঁ মানে আমি কি ওখানেই থাকবো, শুধু আমার আর অন্য কিছু করার রাইট নাই? ব্যাপারটা এমন না। এটা বাদু মারুফ ভাই, যারা এই কমেন্টটা করে তারা কি কিছু না করে বেঁচে আছে? সেটাই তো, আমি যদি আউটসোর্সিং অন্য কিছু যদি আমার করা অ্যাবিলিটি থাকে, আমি যদি কোনো ব্র্যান্ড যদি আমাকে মনে করে যে ঠিক আছে আমি তাদের যে প্রোডাক্ট সেটা রিপ্রেজেন্ট করতে পারবো, এখানে ভাই খারাপ কিছু তো আমি দেখি না, আমি তো হারাম কিছু করতেছি না, এটা তো অবৈধ কিছু না। তারপরে ওই যে মানুষজন গালি ওদের কথা হচ্ছে আমি বেকার তুমিও বেকার থাকো, হ্যাঁ কিন্তু আমি সবসময় কিছু না কিছু করতে পছন্দ করি। দেশে এসে একেবারে আইডেল বসে থাকাটাও তো, এই যে বসে থাকতে থাকতে আমার কোলেস্ট্রল হাই হয়ে গেছে, তো আমি চাচ্ছি না বসে থাকতে, হ্যাঁ তো আমি চাই সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে। বাট একটা বড় অডিয়েন্স আছে যারা আমাকে হচ্ছে মানে বাংলাদেশে দেখতে পছন্দ করে না, মনে করেন আমি সবসময় জাহাজে থাকবো, বাট আই হ্যাভ মাই লাইফ অলসো, আমার তো ফ্যামিলি আছে, আমার কিছু প্ল্যান আছে, তো সব সময় তো আমি জাহাজে থাকতে পারবো না। ওনারা চায় আমি বেকার তুমি বেকার থাকো, আমি হতাশ তুমি হতাশায় থাকো, তোমাকে খুশি থাকা যাবে না। যাই হোক, এই যে ইনবক্সে কথা আসলো, তারপরে আমি সবাইকে রেসপেক্ট করি, সবাই যার যার ওপিনিয়ন ওটা তো দিবেনই, আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, যে আমার কিছু পার্সোনাল জায়গা আছে, এই জায়গায় আমি আমার মতো থাকি, এটা তাদের খারাপ লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। ইনবক্স প্রসঙ্গে আসি, ধরুন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটরদের ইনবক্সে তো মেসেজ আসেই, কিন্তু আপনি যেহেতু নাবিক, সো আপনার ইনবক্সে আই থিঙ্ক একটু ব্যতিক্রমী প্রশ্ন আসে, আপনার ইনবক্সের খোঁজটা একটু জানতে চাই, সেখানে কি ধরনের মেসেজ আসে মূলত? আচ্ছা, আমার ইনবক্সে যে মেসেজ, প্রথম কথা হচ্ছে আমার পেজের ইনবক্সটা বন্ধ করা আছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আচ্ছা, আমার কাছে সব থেকে বেশি মেসেজ আসে হচ্ছে চাকরির ব্যাপারে, জাহাজে চাকরির ব্যাপারে। এটা নিয়ে আমি একাধিকবার এক্সপ্লেন করছি, আমি ভিডিওতে বলছি যে জাহাজে চাকরি তো এইভাবে হয় না, একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হয়, এই লাইনে পড়াশোনা করে তারপরে, এই যে এটাও মানুষের অসন্তোষের একটা কারণ, হ্যাঁ যে আমি তো কাউরে চাকরি দিতে পারি না, তো ভিডিও বানাই, আপনি কেন চাকরি দিচ্ছেন, আপনি কেন মানুষজনকে নিয়ে যান না, হুদাই খালি নিজে ভিডিও বানায় টাকা ইনকাম করেন, এই একটা অসন্তোষ। কিন্তু আমি অনেকবার এটা নিয়ে কথা বলছি, একাধিক ভিডিও বানাইছি যে কিভাবে জাহাজের চাকরি পাওয়া যাবে, এই একটা আসে, মানে চাইলেই তো মানুষকে চাকরি দেওয়া যায় না, চাইলে এটা বললো আর তাকে ধরে এনে চাকরি দেওয়া এটা আমি এর আগে বলছি যে স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি বলে যে অমুক জাহাজে এই লোকটাকে চাকরি দিয়ে দাও, এটা হবে না, এটা একটা ইন্টারন্যাশনাল রেগুলেশন ফলো করা হয় এই সেক্টরে, আপনাকে এই রেগুলেশনের মধ্যে দিয়ে আসতে হবে, এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, এটা আপনি জোর করে কাউকে জাহাজে উঠাই দিতে পারবেন না, চাকরি দিতে পারবেন না। সো আপনাকে এই ওয়ে জানতে হবে, পড়াশোনা করতে হবে, করে তারপরে প্রপার লাইনে ওই কাজের জন্য উপযুক্ত হতে হবে, হ্যাঁ ওই কাজের জন্য উপযুক্ত হতে হবে। আপনি এখন অন্য কোনো সাবজেক্ট নিয়ে সাপোজ বিবিএ করলেন, গ্র্যাজুয়েশন করলেন, করে আপনি মনে করলেন আমি জাহাজে চাকরি করব, ইট উইল নট হ্যাপেন, এটা হবে না। তো এইটা অনেক মানুষকে বোঝানো কঠিন, তারপরে আমি বলতে থাকি, আশা করি বুঝবে। কিন্তু এই চাকরির এই একটা, আরেকটা হচ্ছে ভাই জাহাজে করে ইউরোপ নিয়ে যান, আপনার জাহাজে করে ইটালি নিয়ে যান, কত টাকা নেবেন, টাকা যা লাগে দেব, হ্যাঁ টাকা যা লাগে দিবে, জাহাজে করে ইউরোপ নিয়ে যেতে হবে, ইটালি নিয়ে যেতে হবে, নামাই দিতে হবে, এরকম মেসেজ আসে, প্রচুর মেসেজ। আপনি এই পর্যন্ত কতজনকে ইউরোপ আমেরিকা নিয়েছেন বলেন? আমার দুর্ভাগ্য আমি একজন কেউ নিতে পারি নাই।
আচ্ছা, এটাও সম্ভব না। সেটাই বলতেছিলাম যে চাইলেই কি একটা মানুষকে জাহাজে করে ইতালি, ইউরোপে, আমেরিকায় নিয়ে নামিয়ে দেওয়া সম্ভব? এটা সম্ভব না আসলে মানে সবাইকে বোঝানোটা একটু কঠিন, তারপরে আর কি যতটুকু নিজের জায়গা থেকে বোঝানো সম্ভব বলি সবসময়। অনেকেই ভাবে জাহাজে উঠলেই বিদেশ কনফার্ম। হ্যাঁ, এই বিষয়টা আর কি। এখন লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো অনেক দেশে গিয়েছেন, রাইট? মোটামুটি। হ্যাঁ, তো আমরা যখন বাংলাদেশে মালয়েশিয়া যাই, সিঙ্গাপুর যাই, বিভিন্ন দেশে যাই, আমি তো এখান থেকে মালয়েশিয়ার ভিসাটা নিয়ে তারপরে যাই, রাইট? আপনারা তো জাহাজে করে এক এক দেশ থেকে অনেক দিন পর একটা দেশে যাচ্ছে, আপনাদের এই পোর্ট এন্ট্রি যেটাকে বলে সেটা আসলে কিভাবে নেন বা ভিসাটা আপনাদের কিভাবে হয়? আচ্ছা, ভিসাটা এটা ডিপেন্ড করে, এক এক দেশে সিস্টেম এক এক রকম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে একটা শর্ট টাইমের জন্য পাস দেওয়া হয় পোর্টের থেকে। হ্যাঁ, পোর্টের থেকে একটা শর্ট টাইম পাস দিলে কি হয়, আপনি ওই সিটিতে নেমে একটা লিমিট আছে, ওই সিটির মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা। দেখা যাবে যে বাংলাদেশে যদি এমন হয়, বাংলাদেশে জাহাজ যদি আসে, আপনি চট্টগ্রাম সিটিটা হয়তো ঘুরে দেখতে পারবেন, এরকম একটা রেস্ট্রিকশন থাকে। সেখান থেকে ফ্লাই করে আপনি ঢাকা বা রাজশাহীতে আসতে পারবেন না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। কোনো দেশে আবার ভিসা লাগে, স্টিকার লাগে, তো ডিপেন্ডস অন কান্ট্রি। আর আমাদের জন্য তো সমস্যা অনেক বেশি, বাংলাদেশিদের জন্য, যেহেতু ভিসার কথা বললেন, আমি আবার উল্লেখ করি, সেটা হচ্ছে যে মানে আমরা দুর্ভাগা জাতি, যে অনেক দেশে এরকম আছে শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে আমাদেরকে জাহাজ থেকে নামতেই দেয় না। না, মানে আপনার কলিগরা নামছে কিন্তু আপনাকে নামতে দিবেন না। হ্যাঁ, শুধু বাংলাদেশি। কারণ এখানে দোষ আমাদেরই, দোষ অন্য কারণ না। কারণ নিশ্চয়ই এর আগে কোনো অকারেন্স হয়েছে, নেমে চলে গেছে। হ্যাঁ, নেমে চলে যায়। প্লাস অনেক ধরনের, যেমন এখন দুবাইয়ের ভিসা বন্ধ, এই নিয়ে অনেক সমস্যা। দুবাই একটা মানে বাংলাদেশে মেরিনারদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা হাব দুবাই, যেখান থেকে প্রচুর জব হয়। দুবাই, সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের ভিসা মোটামুটি হয়, যদিও মাঝে মাঝে টাইম লাগে, বাট দুবাইয়ের ভিসা একেবারে বন্ধ। তো একটা বড় জব সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ। ইভেন এখন অনেকেই আছে যারা দুবাই আটকে আছে, ভিসা বন্ধ হওয়ার কারণে ওখান থেকে ফিরতে পারতেছে না। তো এই ইস্যুগুলো বাংলাদেশিদের সাথে হয়। ইভেন আমারও এবার তো আসার সময় সিঙ্গাপুরের ভিসা নিয়ে ঝামেলা হচ্ছিল। আপনি ভিসা পাচ্ছিলেন না, আমি দেখলাম যে একদিন পরে সবাই চলে যাবে সামথিং কিছু একটা, পরে ভিসা পেলেন কিভাবে? পরে ওই যে মানে একদম 11th আওয়ারে ভিসা, আমার পাসপোর্টে আবার আমেরিকান ভিসা ছিল, তো সেটা মনে হয় দেখে কনসিডার করছে। তো সেই হিসেবে একেবারে মানে আমার কথা হচ্ছে যে সিম্পল, আপনি মিয়ানমারদের তাদেরও হচ্ছে ভিসা লাগে না, যারা মিয়ানমারের, সেখানে আমার লাগতেছে। সো আপনি আমাদের অবস্থানটা বুঝতেছেন, মানে আমরা মিয়ানমারের থেকেও নিচে আছি। আচ্ছা মারুফ ভাই, শুধু কি ধরুন অকারেন্স কি বাংলাদেশিরাই করে? মিয়ানমার বা আরো তো অনেক গরিব রাষ্ট্র আছে, ওনারা কি করছে না, বা ওনারা কি এমন করছে না যে শুধু প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেই হচ্ছে? বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে। এখানে আমাদের, আমি জানি না, এখানে আমাদের উপর মহলে যারা আছেন ওনাদের হয়তো আরও একটু সচেতন হওয়া উচিত ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো ডেভেলপ করার জন্য। অকারেন্স তো কম বেশি সবাই করে। আবার আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডেরও একটা ইস্যু থাকে। মুসলিমরা সব জায়গায় একটু ঝামেলায় থাকে, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমি যতটুকু দেখছি আর কি দেশের বাইরে। সো ওভারঅল এখন এগুলো মেনে নিয়ে চাকরি করতে হয়। আমরা অনেক অপরচুনিটি মিস করি জাস্ট বিকজ অফ আমি বাংলাদেশি, আমি মুসলিম, এই কারণে। এটা মানে শুনতে খারাপ লাগবে, বাট এটাই ট্রু, যে আমি মুসলিম হওয়ার কারণে এবং আমি বাংলাদেশি হওয়ার কারণে অনেক জায়গায় অনেক স্কোপ আমার জন্য কম। ঠিক আছে মারুফ ভাই, অনেক প্রশ্ন করেছি, অনেক কথা বলেছি, অনেক উত্তর দিয়েছি। দিন শেষে বলতে চাই, কিছু মানুষ তো ভালোবাসে, আবার কিছু মানুষ আছে সমালোচনা করে। সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে দেখেন, যারা আমাকে ফলো করেন, আর যারা আমাকে অপছন্দ করেন, আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আই উইশ আপনাদের সাথে আমার যদি দেখা হতো, তাহলে দেখা হওয়ার পরে নিশ্চয়ই আপনারা আমাকে অপছন্দ করতেন না। তো ভালো মন্দ মিলেই মানুষ, আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করি সবসময় ভালো দিকটা নিয়েই থাকা, তারপরে মানুষ হিসাবে ভুলভ্রান্তি হতেই পারে। সো আমি আপনাদের সবার সাপোর্ট আশা করি সবসময়, আর আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন সবসময় সবাই। ঠিক আছে মারুফ ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আপনাদের খুব পছন্দের একজন মানুষের সঙ্গে, আমারও পছন্দের মানুষ, প্লাস আমার অনেক প্রশ্ন ছিল জানার, প্রশ্ন করেছি, উত্তর নিয়েছি। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।